সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি শুরু। আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির ঘোষণা ইসরায়েলের। ইরানের আরেক পরমাণু বিজ্ঞানী নিহত। ইরান-ইসরায়েল পূর্ণ যুদ্ধবিরতি কার্যকরে ট্রাম্পের শর্ত। ইরানের পারমাণবিক কর্মসূচি কেন এত গুরুত্বপূর্ণ? ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি শুরু। ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সকালে ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ দাবি করেন ট্রাম্প। ট্রাম্প বলেছেন, যুদ্ধবিরতি এখন কার্যকর, দয়া করে এটি লঙ্ঘন করবেন না। ইরান বা ইসরায়েল কেউই আনুষ্ঠানিকভাবে ট্রাম্প কর্তৃক ঘোষিত চুক্তির সত্যতা নিশ্চিত করেনি। তবে ইরানের প্রেস টিভি বলেছে, ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে। একজন ইসরায়েলি কর্মকর্তার বরাতে দ্য টাইমস অব ইসরায়েল জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ঘোষিত ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকবে যদি উভয় পক্ষই তা মেনে চলে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। যদি সব পক্ষই তা মেনে চলে তাহলে তা বহাল থাকবে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু বা অন্য কোনো ইসরায়েলি কর্মকর্তার পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বা প্রকাশ্য বিবৃতি দেওয়া হয়নি। এর আগে সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে শেয়ার করা এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান ও ইসরায়েল একটি সম্পূর্ণ যুদ্ধবিরতিতে চূড়ান্তভাবে সম্মতি হয়েছে। প্রাথমিকভাবে এই যুদ্ধবিরতি 12 ঘণ্টা ধরে চলবে, এরপরই যুদ্ধকে সমাপ্ত হিসেবে ঘোষণা করা হবে। ট্রাম্পের এই ঘোষণার পরও ইসরায়েলে হামলা হয়েছে। মঙ্গলবার সকালের হামলায় এখন পর্যন্ত 4 জন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন। ইসরায়েলের বহু এলাকায় সতর্কতা জারি করেছে আইডিএফ। আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির ঘোষণা ইসরায়েলের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবে শেষমেশ রাজি হয়েছে ইসরায়েল। সেই সঙ্গে ট্রাম্পকে ধন্যবাদও জানিয়েছে দখলদার দেশটির সরকার। মঙ্গলবার এক বিবৃতিতে বলা হয়েছে, এই যুদ্ধবিরতি লঙ্ঘন করা হলে ইসরায়েল এর কঠোর জবাব দেবে। দখলদার ইসরায়েল সরকার জানিয়েছে, ইরানের চালানো হামলায় তাদের লক্ষ্য অর্জিত হওয়ায় তারা যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে। বিবৃতিতে বলা হয়, ইসরায়েল ইরানের সামরিক নেতৃত্বের ওপর গুরুতর আঘাত হেনেছে এবং ইরানের কেন্দ্রীয় সরকারের অন্তত কয়েক ডজন লক্ষ্যবস্তু ধ্বংস করেছে। এছাড়াও গত 24 ঘণ্টায় ইসরায়েলি বাহিনী তেহরানের কেন্দ্রস্থলে সরকারি লক্ষ্যবস্তুতে মারাত্মক হামলা চালিয়ে শত শত আধা সামরিক বাহিনীকে নির্মূল করেছে বলেও দাবি করা হয় বিবৃতিতে। একই সঙ্গে ইসরায়েল জানিয়েছে, গত 24 ঘণ্টায় আরও একজন জ্যেষ্ঠ পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করেছে তারা। বিবৃতির শেষে প্রতিরক্ষায় সহায়তা এবং ইরানের পারমাণবিক হুমকি নির্মূলে অংশগ্রহণের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানায় ইসরায়েল। এদিকে সোমবার রাতে চালানো ইসরায়েলি হামলার পাল্টা জবাব দিয়েছে ইরানও। আইআরজিসি জানিয়েছে, তার ইসরায়েলে বেশ কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। ইরানের আরেক পরমাণু বিজ্ঞানী নিহত। ইসরায়েলি হামলায় ইরানের একজন শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি। নিহত বিজ্ঞানীর নাম সেদিগি সাবের। রাজধানী তেহরানের কেন্দ্রে ফেরদৌসি ও ভালি আসর সড়কের কাছে চালানো হামলায় নিহত হন তিনি। মঙ্গলবার এক প্রতিবেদনে প্রেস টিভি দাবি করে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এর পেছনে ইসরায়েলের হাত রয়েছে। গত 13 জুন থেকে ইসরায়েল ইরানের বিরুদ্ধে ধারাবাহিকভাবে সামরিক অভিযান চালাচ্ছে। এর ফলে একাধিক বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তা হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এ ঘটনার পর তেহরানে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে জানা গেছে। ইরানের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। এর আগে আজই নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করে ট্রাম্প জানান, ইরান ও ইসরায়েল একটি যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়েছে। প্রাথমিকভাবে এই যুদ্ধবিরতি 12 ঘণ্টা ধরে চলবে, এরপরই যুদ্ধকে সমাপ্ত হিসেবে ঘোষণা করা হবে। ট্রাম্পের এ ঘোষণার পরও ইসরায়েলে হামলা করেছে ইরান। মঙ্গলবার সকালের হামলায় এখন পর্যন্ত 4 জন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন। ইসরায়েলের বহু এলাকায় সতর্কতা জারি করেছে আইডিএফ। ইরান-ইসরায়েল পূর্ণ যুদ্ধবিরতি কার্যকরে ট্রাম্পের শর্ত। মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে ব্যাপক আকারে যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দেয়। তবে পাল্টা আক্রমণে না গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা দেন। তার দাবি, ইরান-ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত এবং তা কার্যকর হয়েছে। সোমবার ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় সন্ধ্যা 6টার দিকে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি পোস্ট দেন। তাতে তিনি উল্লেখ করেন, যুদ্ধবিরতি আনুমানিক 6 ঘণ্টার মধ্যে কার্যকর হবে। 6 ঘণ্টার এই সময়কাল ইসরায়েলে সকাল 7টায় এবং তেহরানে সকাল 7:30 শেষ হয়। এরপরই ট্রাম্প পোস্ট করে জানান, যুদ্ধবিরতি এখন কার্যকর, দয়া করে এটি লঙ্ঘন করবেন না। ট্রাম্প প্রস্তাবিত যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী মঙ্গলবার গ্রিনিচ মান সময় 4টায় ইরান প্রথমে যুদ্ধবিরতি শুরু করবে। ইসরায়েল 12 ঘণ্টা পরে স্থানীয় সময় সন্ধ্যা 7টায় গ্রিনিচ মান 16টা যুদ্ধবিরতি শুরু করবে। ইসরায়েলকে 12 ঘণ্টার জন্য যুদ্ধবিরতি মেনে চলতে হবে, যার ফলে 2-4 ঘণ্টা অতিক্রমের পর যুদ্ধবিরতি সম্পূর্ণ কার্যকর বলে বিবেচিত হবে। ট্রাম্প বলেন, এই সময়সীমা ইসরায়েল ও ইরানের মধ্যে
12 দিনের যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি চিহ্নিত করবে। তবে ইসরায়েল ও ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়নি। এক ইসরায়েলি কর্মকর্তার বরাতে দ্য টাইমস অব ইসরায়েল জানায়, ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। যদি সব পক্ষই তা মেনে চলে, তাহলে তা বহাল থাকবে। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, এখন পর্যন্ত যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে কোনো চুক্তি হয়নি। তিনি বলেন, ইসরায়েল যদি ইরানি জনগণের বিরুদ্ধে তাদের অবৈধ আগ্রাসন বন্ধ করে, তাহলে আমরা আর পাল্টা হামলা চালাব না। ইরানের পারমাণবিক কর্মসূচি কেন এত গুরুত্বপূর্ণ? 1978 সালের অক্টোবর মাস ইরানের ব্রিটিশ সমর্থিত শাহ বিরোধী আন্দোলনের 2 নেতা প্যারিস শহরতলির নেফলেসাততে সাক্ষাৎ করেন। তাদের এ সাক্ষাৎ ছিল বিপ্লবের চূড়ান্ত পর্যায়ের পরিকল্পনার জন্য। এই বিপ্লবগত 46 বছর ধরে নানা নাটকীয়তা ও নিষ্ঠুরতার মধ্য দিয়ে চলেছে। নেফলেসাততে সাক্ষাতে অংশ নেওয়া 2 নেতার মধ্যে মিল ছিল শুধু জাতীয়তা, বয়স ও শাহকে অপসারণের সংকল্পে। এ দুজনের মধ্যে একজন কারিম সানজাবি, তিনি ছিলেন একজন সেকুলার লিবারেল ও ন্যাশনাল ফ্রন্ট দলের নেতা। অপরজন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি, যিনি 1960-এর দশক থেকে ইরানি রাজতন্ত্রের প্রধান শিয়াবিরোধী ছিলেন। সাক্ষাতের সময় তাদের দুজনের বয়স ছিল 70-এর ওপরে। সানজাবি প্যারিসে আসেন একটি বিপ্লবী ঘোষণাপত্রের খসড়া নিয়ে। এতে লেখা ছিল, বিপ্লব হবে 2টি মূলনীতির ওপর ভিত্তি করে, গণতন্ত্র ও ইসলাম। তবে সানজাবি পরে ইতিহাসবিদদের জানান, সেই বৈঠকে খোমেনি নিজ হাতে একটি তৃতীয় মূলনীতি যোগ করেন, স্বাধীনতা। এ স্বাধীনতার দাবি ছিল উপনিবেশিক শক্তির বিরুদ্ধে। ইরানে উপনিবেশিক শোষণের ইতিহাস থেকে যার উৎপত্তি, এ শোষণই বর্তমানে রূপ নিয়েছে জেদে। এই জেদ থেকেই ইরান বলছে তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করবে। 2000 সালের পর থেকে বিভিন্ন সময় ইরান ও পশ্চিমাদের মধ্যে আলোচনা হয়েছে, তবে এসব আলোচনা ভেস্তে গেছে ইউরেনিয়াম ইস্যুতে। অবশেষে ওবামা প্রশাসনের আমলে 2015 সালে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের একটি চুক্তি হয়, যা জেসিপিওএ নামে পরিচিত। অনেক মার্কিনীর ধারণা, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পারমাণবিক বোমা বানানোর গোপন উদ্দেশ্যের ফল। যদিও ইরানের সর্বোচ্চ নেতা একাধিকবার পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে ফতোয়া জারি করেছেন, তবে যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে তা নিছক ধোঁয়াবাজি। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও গত সপ্তাহে সোশ্যাল প্ল্যাটফর্মে লেখেন, নাগরিকেরা পারমাণবিক শক্তি চাই, এটা এক জিনিস, আর ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ আরেক জিনিসই। ইরান গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধি করে বাধ্যবাধকতা লঙ্ঘন করছে। তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায়। পারমাণবিক শক্তির ক্ষেত্রে 3.67% ইউরেনিয়াম যথেষ্ট। তবে অস্ত্র তৈরি করতে হলে 90% ইউরেনিয়ামের প্রয়োজন। ইরান 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, যেটা 90-তে পৌঁছাতে খুব বেশি সময় লাগে না। ইরান যুক্তি দেয়, তাদের এ সমৃদ্ধিকরণ কোনো গোপন উদ্দেশ্য নয়, বরং ডোনাল্ড ট্রাম্পের 2018 সালে জেসিপিওএ থেকে একতরফা সরে যাওয়ার জবাব। এ সিদ্ধান্ত ইরানকে বহু নিষেধাজ্ঞার মুখে ফেলেছে। মার্কিন প্রশাসনের জন্য অনেকেই তেহরানের সঙ্গে বাণিজ্য করতে পারে না। এ কারণেই ইরানের রাজনৈতিক নেতারা গত 1 দশকে বারবার বলেছে, আমেরিকানরা বিশ্বাসযোগ্য নয়। তারা বলছে, পশ্চিমা বিশ্ব কথা রাখেনি। অন্যদিকে ইসরায়েল অনবরত পশ্চিমাদের সাহায্য পাচ্ছে, যা ইরানিদের মধ্যে ক্ষোভ তৈরি করেছে। এত কিছুর মধ্যে একটি প্রশ্ন উঠে, ইরানের মতো তেলসমৃদ্ধ দেশ কেন নিজস্ব পারমাণবিক শক্তির জন্য এত মরিয়া? মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ ভালি নাসর, ইরান গ্র্যান্ড স্ট্র্যাটেজি নামে একটি গবেষণাপত্র লিখেছেন। সেখানে ইরানের পারমাণবিক শক্তির জন্য মরিয়া হয়ে উঠার কথা স্পষ্ট করা হয়েছে। তিনি বলছেন, তেহরানের মরিয়া হওয়ার প্রশ্নের উত্তর নিহিত আছে ইরানের উপনিবেশিক ইতিহাস ও স্বাধীনতা আকাঙ্ক্ষায়। 19 শতকে ইরান ব্রিটিশ ও রুশ সাম্রাজ্যের মাঝে চাপে পড়ে, আর 20 শতকে ব্রিটিশ কোম্পানিগুলো ইরানের তেল শোষণ করে। 1941 সালে ইরানের নেতারা পশ্চিমাদের হস্তক্ষেপে ক্ষমতা হারান, বিশেষ করে মোহাম্মদ মোসাদ্দেকের পতন, যিনি তেল নিয়ন্ত্রণের দাবিতে সিআইএর ষড়যন্ত্রে অপসারিত হন। ইরানের পারমাণবিক শক্তির বিষয়টি এসেছে পশ্চিমাদের হাত ধরেই। অ্যাটম ফর পিস কর্মসূচির মাধ্যমে ব্রিটিশ ও আমেরিকানরাই পারমাণবিক প্রযুক্তি ইরানে নিয়ে আসে। শাহের আমলে 23 পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করেছিল তারা। কিন্তু 1979 সালের ইসলামী বিপ্লবের পর খোমেনি এসব কর্মসূচিকে পশ্চিমা বিলাসিতা বলে বাতিল করেন। বিদ্যুৎ সংকট ও জনসংখ্যা বৃদ্ধির চাপে ইরান সরকার আবার গোপনে পারমাণবিক কর্মসূচি চালু করে। ইরান-ইরাক যুদ্ধে ইরাকে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিজ্ঞতা, আন্তর্জাতিক মহলে ইরানের কণ্ঠরোধ এবং অসম্পূর্ণ প্রকল্প নিয়ে ইউরোপীয় কোম্পানিগুলোর সঙ্গে দীর্ঘ মামলাবাজি, এসব মিলেই তৈরি হয় পারমাণবিক জাতীয়তাবাদ। 1990 সালে ইরানের পারমাণবিক কর্তৃপক্ষ ঘোষণা দেয়, 2005 সালের মধ্যে দেশের 20% বিদ্যুৎ পারমাণবিক শক্তি থেকে আসবে। তৎকালীন প্রেসিডেন্ট রফসানজানি বারবার ইরানি বিজ্ঞানীদের দেশে ফিরে পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিতে অনুরোধ করেন। তখন পারমাণবিক শক্তি দেশপ্রেমের প্রতীকে রূপ নেয়। 2002 সালে একটি ভিন্নমতাবলম্বী গোষ্ঠীর ফাঁস করা তথ্যে জানা যায়, ইরানে 2টি গোপন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র রয়েছে। এরপর শুরু হয় দীর্ঘ কূটনৈতিক টানাপোড়েন। 2003 সালে তেহরান ঘোষণা
ও 2004 সালের প্যারিস চুক্তিতে ইরান অস্থায়ীভাবে সমৃদ্ধকরণ স্থগিত করে। কিন্তু 2005 সালে মাহমুদ আহমাদিনেজাদ নির্বাচিত হলে আবার দ্বিভাবে বলেন, পারমাণবিক প্রযুক্তি ইরানি যুবকদের বৈজ্ঞানিক সাফল্য। জাতিসংঘের পরিদর্শক মোহাম্মদ এলবারেদি বলেছিলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি সম্মান ও আঞ্চলিক প্রভাব প্রতিষ্ঠার এক মাধ্যম। রুহানিও বলেন, পারমাণবিক শক্তি ও জ্বালানি বৈচিত্র্য আমাদের জাতীয় পরিচয়ের অংশ।